হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। 2025-এ ভাবলাম ভারতবর্ষকে একদম তার সেন্ট্রাল পয়েন্ট থেকে এক্সপ্লোর করা শুরু করি। আর সেন্ট্রাল পয়েন্ট মানেই তো হলো মহারাষ্ট্রের নাগপুর। নাগপুর বললেই যার কথা সবার আগে মনে পড়ে, সেখানেই পৌঁছে গেছিলাম সকাল সকাল। তার নাম হলো দীক্ষাভূমি, যা খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। এটি কিন্তু ভারতবর্ষের একটি অন্যতম বড় স্তূপা, যেখানে ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার 4 লাখ ফলোয়ার্সরা, যারা মেনলি দলিত ছিল, তারা সবাই এখানে বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়। এখানে তার নিদর্শন প্রতিটা দেওয়ালে দেখতে পাবে। একটা শান্তির সবথেকে বড় জায়গা বলতে পারো। আর এখানে যখন আমি গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে বোধি বৃক্ষ বলে একটা জায়গা আছে, যার তলায় নাকি এখনও টিচাররা তাদের স্টুডেন্টদেরকে শিক্ষা দেয়। পুরো স্তূপাটা চারিদিক থেকে একই রকম দেখতে। আর এই হলো স্তূপার আরেকটা ভিউ। ভিতরটা তো আমার অসাধারণ লেগেছে। আর এটা হলো সেই বোধি বৃক্ষ। আর এই যে দেখো, বোধি ট্রির নিচে সকলকে শিক্ষকরা শিক্ষকতা করছেন, খুব সুন্দর। অনেকেই গিয়েও এখানে দাঁড়িয়ে তাদের জ্ঞান শুনতে পারে, তাদের কোনো আপত্তি নেই। তারপরেই চলে গেছিলাম আম্বাজারি লেক। ওখান থেকে জাস্ট একটু একটা অটো পথেই তুমি চলে যেতে পারো আম্বাজারি লেকে। লেকটার আমি যা ভিডিও ইন্টারনেটে দেখে গিয়েছিলাম, সেখানে গিয়ে তো পুরো ব্যাপারটা উল্টে গেল, কারণ সেটা এখন রক্ষণাবেক্ষণ চলছে। তার জন্য পুরো লেকটাই এরকম কচুরিপানায় ভর্তি, আর চারিদিকে কাজ চলছে, খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। কিন্তু লেকটা কিন্তু বিশাল বড়। আর লেকের পাশেই একটা বিবেকানন্দ উদ্যান আছে, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তারপরেই চলে গেছিলাম নাগপুরের সব থেকে বড় প্রসিদ্ধ এলাকা, যা হলো টেকরি গণেশ টেম্পল। ফ্রিতে জুতো রেখেই ঢুকে গেলাম গণেশজির দর্শনে। আর দর্শন তো দারুণ হলো। যেহেতু আমি 1 জানুয়ারির টাইমে গিয়েছিলাম, তাই পুরো মন্দিরটা অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে দারুণ করে সাজানো ছিল। আর 1 জানুয়ারির পরের দিন যাওয়াতে ভিড়টা অনেক কম হয়েছিল। আর এটা কিন্তু নাগপুর স্টেশনের জাস্ট পাশেই অবস্থিত। আমি যখন নাগপুর স্টেশন থেকে আমার হোটেলের দিকে যাচ্ছিলাম, তখন দেখেছিলাম প্রায় 1.5 কিলোমিটার জায়গা জুড়ে শুধু লোকেদের লাইন এই টেকরি গণেশকে একবার দর্শন করার জন্য। বলা হয় তিনি নাকি মাটির ওপর থেকে এই গাছের তলায় প্রথমে অল্প করে উঠে এসেছিলেন, আর প্রতি বছর নাকি এর আয়তন আর দৈর্ঘ্য বাড়তে থাকে। সচিন তেন্ডুলকারও নাকি তার প্রতিটি খেলার আগে একবার করে এই ভগবানের দর্শন করে নিতেন। তারপরেই গাড়ি ধরে চললাম গরওয়াড়া ইন্টারন্যাশনাল জুতে। সেখানে করে নিলাম একটা দারুণ সাফারি। আমি অনেক নাম শুনেছিলাম যে নাগপুর এলাকা টাইগার রিজার্ভ ফরেস্ট বা টাইগার রিজার্ভ জুলজিক্যাল পার্কের জন্য খুবই বিখ্যাত। সবগুলো তো ঘুরে দেখা সম্ভব হয়নি, কিন্তু এই গরওয়াড়া ইন্টারন্যাশনাল জু কিন্তু একদমই আসতে হবে। মাত্র 300 টাকা দিয়ে আমি একটা এসি টিকিট কেটে এসি বাসে চড়ে বসলাম। এই বাসই আমাদেরকে নিয়ে যাবে ভিতরে, আর দেখাতে থাকবে একের পর এক বন্য পশু পাখিদের, যার মধ্যে প্রথমেই আমরা দেখা পেয়ে গেছিলাম লেপার্ডের। রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমাদের বাসের সামনে তিনি বসেছিলেন। এই যে আমরা এখন এন্টার করছি। চলো তোমরাও আমাদের সাথে ভিতরটা ঘুরে দেখো। ভিতরটা কিন্তু বেশ সুন্দর আর বেশ ভালো মেনটেন করা, সেটা দেখেই বুঝতে পারলাম। আর এই যে বাসের মধ্যে প্রথমে যারা বসে আছেন, তাদের মধ্যে একজন মাইক নিয়ে পুরোটা তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে দেবে কোথায় কি আছে। আর এই যে তিনি আমাদের যাওয়ার পথে শুয়ে আছে, তার শোয়া থেকে ওঠা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হলো। উনি তো মর্জির মালিক, সে আবার ঘুমিয়েও পড়েছিল মাঝ রাস্তায়। আমাদের গাড়ি তার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে আমরা চললাম আরেকটা দিকে। আর সেখানেই রাস্তায় দেখে নিলাম এই জঙ্গলের মধ্যেই নাকি কিছু
পুরনো শহরের ধ্বংসাবশেষ আছে, আর এটা হলো গুহা, যেটা আর্টিফিশিয়ালভাবে বানানো লেপার্ডদের থাকার জন্য। আর চারিদিকে ছোট ছোট টার্মাইটসের ঢিপি দেখতে পাবে। ওই যে সাদা লম্বা করে দেখছো না, এখানে নাকি এতই টার্মাইটস থাকে যে এরকম ঢিপি তৈরি হয়। কিছু কিছু অরিজিনাল বানানো আর কিছুটা আর্টিফিশিয়ালও তৈরি করা, লোকেদের মনোরঞ্জন করার জন্য। আর চারিদিকে যাওয়ার পথে দেখতে পারবে অজস্র সুন্দর সুন্দর পাখি আর হরিণের। আর এই যে আমরা দেখে নিলাম আরেকজন লেপার্ডকে, এখানে টোটাল 5জন না 3জন লেপার্ড আছে, আমরা তার মধ্যে একজনকে দেখলাম। এবার চলেছি ভাল্লুক বাবাকে দেখতে। দেখতে দেখতেই দেখছি তিনি নীলগাইদের সাথে বসে লাঞ্চ করছেন। এই যে নিচে তার সব ফল ছড়ানো, আর সে সুন্দর করে একবার গাছ ধরে ঝুলে পড়ছে, একবার গাছের তলায় তাকিয়ে রয়েছে, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না। অনেকক্ষণ ওয়েট করে কিছুতেই আমাদের দিকে তাকালো না, তাই আমরা দূর থেকেই তার পিছন দিকের ভিডিও করতে থাকলাম। আসলে সে খেতে খুবই ব্যস্ত। আর এই যে তার চারিদিকে তার সব বন্ধু বান্ধব, সেখানে নীলগাই ছাড়াও আরও বিভিন্ন হরিণ আছে। তার থেকেও বড়, এবার আমরা এগিয়ে চললাম আরেকটা জায়গায়, সেটা হলো হরিণদের ডেরা। কত রকমের যে হরিণ আছে, এই যেরকম এটা হলো নীলগাই, এরকম আরও অনেক রকম হরিণ দেখতে পেয়েছিলাম। আর দেখতে পেয়েছিলাম সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস, একটা ছোট্ট ময়ূরের পেখম তোলা নাচ। তোমাদের জন্য সেই ভিডিওর ক্লিপ আমি এখানে অ্যাড করে দেব। তাহলে চলো তোমরা আমার সাথে বিভিন্ন প্রজাতির হরিণদেরকে দেখে নাও। আর এটা দেখতে দেখতেই আমাকে বলো তো, এর আগে নাগপুর কারা কারা এসেছো, আর এইগুলোর আমি যে জায়গাগুলো দেখাবো তার মধ্যে থেকে কোন কোন জায়গাগুলো তোমাদের অলরেডি এক্সপ্লোর করা হয়ে গেছে। আর কোনো যদি ফিডব্যাক থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নাগপুর এখনও যেয়ে উঠতে পারোনি তাদেরকে বলবো একদিনে হবে না, 2 দিনের একটা ট্রিপ কিন্তু অবশ্যই করে আসতে পারো। নাগপুর জায়গাটা কিন্তু সত্যি ওয়েল ডেকোরেটেড, আর শহরটা আমার খুব ভালো লেগেছে। মাত্র 2.5 কিলোমিটারের মধ্যেই চারিদিকে এত সুন্দরভাবে সব কমিউনিকেশন আছে, তুমি যে কোনো জায়গায় যেতে পারো। অটো তো অলওয়েজ অ্যাভেলেবেল, তাছাড়াও তুমি ওলা উবের থেকেও অটো বুক করতে পারো। আর শহরটা খুব ভালোভাবে মেট্রো দিয়ে ওয়েল কানেক্টেড। কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে, তবে এই দেখার জায়গাগুলো কিন্তু অনেকটাই অটো করে যাওয়া যায় বা মেট্রো করে অ্যাভেল করা যায়। এই গরওয়ারা ইন্টারন্যাশনাল পার্কটা একটু শহর থেকে অনেকটা দূরে, তাই এটাতে যাওয়ার জন্য অটোওয়ালারা কিন্তু 100 টাকা একটু এক্সট্রা চায়, বা অটো বা ওলা উবারের ড্রাইভাররা, কিন্তু সেটা তোমরা দিতেও পারো, সেটা কথা বলে বার্গেনিং করতে পারো, কারণ ওরা ওখান থেকে ফিরে আসার সত্যি আর কোনো প্যাসেঞ্জার পায় না, সেটা একটু ডিফিকাল্ট, লোকে প্রাইভেট কার করেই মেনলি যায়। আর এই যে এবার চলেছি আমরা টাইগার দেখতে। টাইগারকে দেখছি সে লাঞ্চ করে ঘুম দিচ্ছে তার পার্টনারের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাঙালিদের তো খুবই পরিচিত কেউ একজন। যাই হোক, এগুলো দেখে আমরা এবার এগিয়ে চললাম আরও কিছু ছোট ছোট পাখি আর কিছু বন্য জীবজন্তু দেখতে, যারা খুবই হিংস্র হয় তাদেরকে এরকমভাবে খাঁচায় ওরা আটকে রাখে। আর এরপরেই আমি একটু লাঞ্চ করে নিলাম। আর যেহেতু মহারাষ্ট্রে এসেছি, তাহলে কি আর পাওভাজি বড়া পাও মিস করা যায়? তাই এখানে কিন্তু যেখান থেকে টিকিট কাউন্টার আছে তার পাশেই একটা এরকম সুন্দর ফুড কোর্ট আছে, সেখান থেকে খাবার খেয়ে নিতে পারো। আমি পাওভাজি খেয়ে এগিয়ে চললাম আজকের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হলো কোরাডি মহালক্ষ্মী টেম্পল, মহালক্ষ্মী জগদাম্বা টেম্পল অ্যাকচুয়ালি। আর তার সাথেই রয়েছে রাম মন্দির, যা আমার সব থেকে পছন্দ হয়েছে এই নাগপুরে। মন্দিরে যাওয়ার এই চারিদিকে খুব সুন্দর সুন্দর দোকান আছে, যেখান থেকে তোমরা খুব কমেই জিনিসপত্র কিনতে পারো। এরকম রঙ্গোলি দেওয়ার কিটও পাওয়া যায়। আর চারিদিকে যারা পুজো দিতে চাও তাদের জন্য বাঁ দিকে রয়েছে সমস্ত পুজোর ডালি কেনার জায়গা। এবার পথে হেঁটে চলো। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জগদাম্বা টেম্পলকে দেখে নেওয়ার।
শোনা যায় এই মা নাকি প্রচণ্ড জাগ্রত, দিনে 3বার নাকি এনার রূপ বদল হয়, আর এনার কাছে এসে যদি মন থেকে কিছু চাওয়া হয় তাহলে নাকি সব পূরণ হয়ে যায়। মাত্র 2 টাকা দিয়ে বাইরের চপ্পলগুলো খুলে রেখে এগিয়ে চললাম ভিতরে। যদি কোনো পিক টাইমে এসে থাকো তাহলে কিন্তু রাত 3টে-4টে আগে যদি লাইন না দাও তাহলে মায়ের দর্শন নাকি পাওয়া যায় না, এতই ভিড় থাকে। আমার কপালটা ভালোই ছিল, তাই জন্য আমি ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম। কি সুন্দর না ভিতরটা, দারুণভাবে সাজানো, আর লোকজন এত আসছে তা দেখে মনেই হবে না, কারণ সারাক্ষণ চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। লোকে তো নিচে কি সুন্দরভাবে বসে আছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির আমি সত্যিই এর আগে কখনো দেখিনি। আর এখানে পুজো দেওয়ার সিস্টেমও কিন্তু বেশ সুন্দর। তাহলে দেখে নাও মন্দিরটাকে একবার মন ভরে। আর এরপরেই আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন রাম মন্দির। এই যে বললাম না, সারাদিন মহিলারা এরকমভাবে পরিষ্কার করে রাখছে মেঝেটা, খুব সুন্দর। আর তারপরেই চলে গেলাম আমরা রাম মন্দির যেটা আছে। রাম মন্দির অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি করা, কিন্তু এখানে রাম নেই, এখানে রয়েছে রামায়ণ। পুরো রামায়ণের সৃষ্টি এবং রাম কিভাবে কি করেছিলেন তার পুরো কাহিনীটা এখানে ছবি ও লেখার মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। তাহলে চলো আমার সাথে তোমরাও ভিতরে 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়ো। ঢুকে গেলেই দেখতে পাবে এর ভিতরে কি সুন্দর সাজগোজ। এখানের জন্য কিন্তু একটু টাইম নিয়ে আসতে হবে, কারণ জায়গাটাতে সব জিনিস ঘুরে দেখা, এত সুন্দর জিনিস আছে সেগুলো পড়া, সেগুলো কিন্তু সত্যি টাইম টেকিং। এই যে এখান থেকে শুরু হলো শ্রী রামায়ণ দর্শন। এখান থেকেই তোমরা এরকমভাবে ওপরে ছবি আছে এবং তার নিচে মারাঠি, হিন্দি আর ইংলিশে লেখা আছে পুরো গ্রন্থ। এইভাবে পুরো হলটা টোটাল এরকম 7টা-8টা রো আছে, আর প্রতিটি রোতে পরপরভাবে কাহানিগুলো বলা আছে। আর এটা হচ্ছে সেই লাস্ট ফেজ। এটার পরেই আমি উঠে যাব দোতলায়। আর দোতলায় গেলে তো মন ভালো হয়ে যাবে, কারণ দোতলায় রয়েছে আমাদের দেশের সমস্ত ফ্রিডম ফাইটার এবং বড় বড় সাহিত্যিকদের জীবন কাহিনী, তাদের ব্যাপারে সব ডিটেলস আর সব কিছু। এই যে আমাদের ভারত মাতার একটা ছোট্ট বড় সুন্দর মূর্তি করা আছে, আর পুরো জায়গাটা জাস্ট দেখো কতটা বিশাল, কতটা বড়। জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেডও যেমন, সেরকম ওয়েল মেনটেন্ডও, কারণ অলওয়েজ দেখলাম ভ্যাকিউম ক্লিনার দিয়ে লোকজন ভ্যাকিউম করছে। আর এই এত ফ্রিডম ফাইটারদের মাঝে যখনই বাঙালি লোকজনকে দেখা হয় মনটা আলাদাই হয়ে যায়, এনার ছবি তো মন কেড়ে নেয়। আর সব কিছু ঘোরা হয়ে গেলেই লাস্টে কোথায় চলে আসতে হবে, এই যে ফুতালা লেক। ফুতালা লেকের কিন্তু বিকেলের এই সানসেটটা মিস করাই যাবে না। লেকটা প্রচণ্ড বড়, প্রায় 60 একর জায়গা নিয়ে। আর এই লেকের বিকেলে সূর্যাস্ত দেখতেই লোকের ভিড় হয়। আগে এখানে খুব ভালো করে মিউজিক্যাল ফাউন্টেন হতো, কিন্তু এখন বন্ধ আছে। তাছাড়াও এখানে এসে কিন্তু ফিশিং করা যায়, লোকজন ফিশিং করছিল, ফিশ বিক্রি করছিল, খাওয়া দাবার দোকান ছিল। মোট কথা পুরো নাগপুর সিরিজটা আমার দারুণ লেগেছে। আমি একদিনেই সব ঘুরেছি, তোমরা চাইলে 2 দিন টাইম নিয়েও ঘুরতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। চলো টাটা।